আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? এখন যাচ্ছে মেসেজ দাদা। করলে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা গত ক্লাসে লোগো ডিজাইনের বিষয়টা দেখতেছিলাম, তাই না? আমাদের টুল যে বেসিক যে টুলগুলো আছে মোটামুটি ইলাস্ট্রেটর তো আমরা বুঝতে পারছি না, কারো কোনো প্রবলেম আছে? আমরা কয়েক যে টুলগুলো দেখছি মোটামুটি এখানে তোমার সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে এখানে ম্যাজিকন টুলের কাজ দেখাইছি না? আচ্ছা, আমরা এখানে আরেকটা বিষয় শিখি, আর এটা আমরা লোগো করতে করতে শিখতে পারতাম, তারপর আমরা দেখি যে এখানে দুইটা, আমি এখান থেকে দুটো শেপ নিলাম ব্ল্যাক কালারের। আমি ম্যাজিকন টুলের কাজটা দেখাবো, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা এখানে ডিফারেন্ট কালার নিই। আইড্রোপার টুলের কাজ তো জানি আমরা, তাই না? এটা জাস্ট কালার পিক করার জন্য। আচ্ছা, এখন আমরা এখান থেকে ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে কি, এই এটা সিলেক্ট করে আমরা যদি কোনো অবজেক্টের উপর ক্লিক করি, সেই অবজেক্টের যে কালারটা আছে সেই রিলেটেড যে কালার আছে, কালার অবজেক্ট আছে সেগুলো সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? যেমন আমি ব্ল্যাকের উপর ক্লিক করলে ব্ল্যাক গুলো সিলেক্ট হবে, ঠিক আছে? এখানে গ্রিনের উপর ক্লিক করলে গ্রিন গুলো হবে। জাস্ট ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে এটা। বুঝতে পারলাম এটা? আচ্ছা, এটা তাহলে আমাদের এটা গেল, এটা গেল, এটা আমরা এগুলো সব বুঝতে পারছি। এখন হচ্ছে লেসো টুলটা এখানে প্রয়োজন, এটা ফটোশপে আমরা দেখছিলাম, আর তো অনেক কিছু দেখা হয়নি ফটোশপ, তাদের দেখাই দেবানি পরে আমি এটা। আর এরপরে পেন টুল, কে জয়েন করেছিল? হ্যাঁ, শুভ। দাদা। হ্যাঁ, হ্যাঁ, শুভ দেখো, এটা দেখাচ্ছিলাম, ঠিক আছে? আমাদের আচ্ছা। এই ম্যাজিক ওয়ান টুলের কাজটা একটু দেখো, ঠিক আছে? এটার কাজ হচ্ছে কি, আমরা এখানে এই যে 6টা অবজেক্ট নিয়েছি, তাই না? এখানে হুম। যে সিমিলার যে কালার গুলো আছে, ম্যাজিক টুল কাজ হচ্ছে আমরা যদি কোনো অবজেক্টের উপর ক্লিক করি তাহলে সিমিলার যে কালার গুলো শেপ থাকবে সেগুলো সিলেক্ট হয়। ব্ল্যাকের উপর ক্লিক করলে ব্ল্যাক গুলো, ঠিক আছে? বা তারপরে এই কাছাকাছি যে কালার গুলো যেমন দেখাচ্ছি, এটা তো গ্রিন কালার, কাছাকাছি কালার হচ্ছে মনে করি লাইট গ্রিন আছে, কাছাকাছি কালার গুলো কিন্তু সিলেক্ট কর। না, এটা হচ্ছে না, আমি আরেকটু ডিপ করি এটা। এই দেখো, কাছাকাছি কালার গুলো কিন্তু সিলেক্ট করে এটা। মানে এই জন্য হচ্ছে এটা মানে সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আমাদের হচ্ছে সলিড মানে একেবারে সেম কালার যে যদি থাকে, মানে এটা কখন প্রয়োজন হয়, আমাদের হয়তো অনেকগুলো, আমরা ওই যখন আইটি লোগো গুলো করবো তখন অনেকগুলো ডট ইউজ করি আমরা। এখন ওই ডটে বিভিন্ন ধরনের কালার দিই, ঠিক আছে? মনে করো 3টা কালার ইউজ করলাম, 100টা ডট ডট আছে, তার ভিতরে 3টা কালার ইউজ করলাম। এখন তোমার প্রয়োজন হলো যে আমি কোনো একটা কালার চেঞ্জ করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে যে সেই কালারটার উপর সিঙ্গেল ক্লিক করলে তোমার সবগুলো সিলেক্ট হবে এই কালারটা, তখন তুমি ইজিলি চেঞ্জ করতে পারবে, তখন আছে এই টুলটা ইউজ হয় আর কি। আচ্ছা, এরপরে আমরা টাইপ টুলটা দেখছি, তো টাইপ টুল তো মোটামুটি আমাদের কারো অসুবিধা আছে টাইপ টুলে? না না, অসুবিধা নেই। আচ্ছা, টাইপ টুলটা এই যে জাস্ট আমাদের কয়েকটা বিষয় দেখলে বুঝলে হচ্ছে, জাস্ট এই ফন্টের সাইজটা তো আমরা শিফট অল্টার চেপে আমরা ছোট বড় করতে পারতে, এটা কোনো বিষয় না, তাই না? এটা আমরা এখান থেকেই করতে পারছি। পরে ক্যারেক্টারের ভিতর থেকে হচ্ছে আমরা এখানে তোমার বিভিন্ন ফন্ট স্টাইল আছে যেগুলো, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারতেছি আমাদের প্রয়োজন মতো। হ্যাঁ, এই যে এটা। আর এরপরে থাকলো ট্র্যাকিং, এই যে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে ট্র্যাকিং এর কাজটা হচ্ছে কি তোমার যে লেটার, একটা লেখা বা একটা টেক্সটের ভিতরে যে লেটার গুলো থাকে তার ভিতরে স্পেসিংটা হচ্ছে বাড়ানো কমানোর জন্য। আমি যদি এখানে 200 দিই, দেখো এটা কিন্তু বেড়ে গেছে আমাদের প্রয়োজন মতো। এটা হচ্ছে যে লোগোর ট্যাগ লাইন থাকে না নিচে, সেটার ক্ষেত্রে হচ্ছে এটার ইউজ হয়। মোটামুটি আমাদের এই কয়েকটা মানে টেক্সটের ক্ষেত্রে এই কয়েকটা বিষয় মনে রাখলে হচ্ছে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে টাইপ টুলের আরেকটা আছে টাইপ অন এ পাথ টুল। টাইপ টুল আর আছে টাইপ অন এ পাথ টুল, এই দুইটা টুল হচ্ছে আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ লোগো ডিজাইনের ক্ষেত্রে।
লোগো ডিজাইন ছাড়াও প্রিন্ট ডিজাইন যে কোনো জায়গায় অন্যগুলো প্রয়োজন হয় না তেমন। আচ্ছা, এরপরে আমরা ডিরেক্ট লোগো ডিজাইনে চলে যাই। আচ্ছা, গত ক্লাসে বলতেছিলাম যে আসলে লোগোটা হচ্ছে একটা কোম্পানির তোমার আইডেন্টিটি, এক কথায় যেটাকে বলে। মানে জাস্ট আমরা ওই কোনো সিম্বল বা মানে সিম্বল বলতে পারি বা কোনো আইকন বলতে পারি বা মোনোগ্রাম, অনেকে হলোগ্রাম বলে, ট্রেডমার্ক বলে, মানে যে যেরকম ভাবে বলো না কেন সেটাই হচ্ছে লোগো আর কি একটা কোম্পানির। ঠিক আছে। এখন লোগোর হচ্ছে কয়েকটা ক্যাটাগরি হয়, আসলে এর প্রকারভেদ ওইভাবে হয় না। আমরা প্রধানত হচ্ছে 5 থেকে 6টা আমরা এখানে ক্যাটাগরি পাই লোগো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো, মানে আমাদের কয়েকটা বিষয় আমরা মানে লোগো ডিজাইনের সব সাইটে আমাদের জানার প্রয়োজন থাকে না আর কি। ঠিক আছে। আমাদের যেমন লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, তারপরে মনোগ্রাম আছে, সিগনেচার লোগো আছে। এই টাইপের লোগোগুলো জানলে, এইগুলো হচ্ছে ফ্ল্যাট লোগোগুলোর ভিতর পড়ে, ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো। আবার মাস্কট, যে লোগোটা আছে মাস্কট, এটা আবার 3D এর ভিতর চলে গেল। ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি প্রোফাইলে। আমরা মূলত কিন্তু যখন কাজ করব আমরা ফ্ল্যাট লোগো লোগো নিয়েই কাজ করব কিন্তু। যেমন এই যে লোগো ডিজাইন ফ্ল্যাট লোগো বলতে আমরা জাস্ট এইগুলোকে বুঝি, ফ্ল্যাট বা মিনিমালিস্ট এক কথায়, 2D লোগো যেগুলো। ঠিক আছে। এগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা দেখি এখন একটা একটা করে। প্রথমে দেখি হচ্ছে লেটার মার্ক। আচ্ছা, লেটার মার্ক লোগোটা হচ্ছে কোন কোম্পানির ইনিশিয়াল লেটার দিয়ে যে লোগোটা হয়। ঠিক আছে। ইনিশিয়াল লেটার, খেয়াল করো এই লোগোটা দেখো, এই লোয়েস ভুটানের যে লোগোটা আছে এখানে। তারপর আমাদের পরিচিত কোনো একটা লোগো দেখি, আরো বেশি পরিচিত। আচ্ছা, আমরা আরো দেখবো। আচ্ছা, এটাই আমরা বুঝি। এটা হচ্ছে কোম্পানির নাম, এটা তাই না? এটা যে ইনিশিয়াল যে লেটার গুলো আছে, এল আর ভি, এল আর ভি দিয়ে দেখো লোগোটা করো, এটাই মূলত হচ্ছে লেটার মার্ক। তার মানে আমরা লেটার মার্ক বলতে বুঝি যে যে লোগো হচ্ছে তোমার কোম্পানির নামের ইনিশিয়াল, ওয়ার্ল্ডে যে ইনিশিয়াল লেটার গুলো আছে সেগুলো দিয়ে যে লোগোটা হয় সেটা হচ্ছে তোমার লেটার মার্ক। এটাকে আবার মনোগ্রাম লোগো বলে। লেটার মার্ক লোগো আর মনোগ্রাম লোগো কিন্তু সেম। মনোগ্রাম বলতে, মনোগ্রামটার একটু পার্থক্যটা কি থাকে, আমাদের জিওমেট্রিক যে শেপ গুলো থাকে, যেমন এইটা, এটা দেখতে পাচ্ছি না আমরা, এই যে এই টাইপের জিওমেট্রিক শেপ বলতে কোনটা বুঝি আমরা, সেটা হতে পারে স্কোয়ার বা ইলিপস মানে বৃত্ত, তারপরে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, এই টাইপের যেগুলো থাকে, যে শেপের ভিতরে মানে শেপ নিয়ে আছে লোগোগুলো করা হয়, দেখো এগুলো কিন্তু ইনিশিয়াল করা, ইনিশিয়াল দিয়েই করা কিন্তু। যেমন আমি দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে এটা দেখো। ঠিক আছে। এটা কিন্তু ট্রায়াঙ্গেল শেপে করা, এটা কিন্তু এটা লেটার মার্ক লোগো, কিন্তু এটা হচ্ছে মনোগ্রামের একটা ক্যাটাগরিতে পড়ে। এটা যে ভি আর এম, এটা নিয়ে করা, দেখো এটা। ঠিক আছে। তাহলে আমরা লেটার মার্ক লোগো বুঝতে পারলাম। কোনো কনফিউশন আছে কারো লেটার মার্ক লোগো নিয়ে? তারপর আচ্ছা, আমরা এইচপি, এই দেখো এইচপি, আমরা তো এইচপির ল্যাপটপ গুলো ইউজ করবো, আমরা জাস্ট এইচপি সম্পর্কে জানি, কিন্তু এইচপির কিন্তু একটা ফুল, কোম্পানির কিন্তু ফুল একটা মিনিং আছে। ঠিক আছে। হ্যাওলেট প্যাকার্ড, এটার দেখো এটার ইনিশিয়াল এস আর এটার ইনিশিয়াল পি, এটা নিয়েই কিন্তু এইচপির লোগোটা করা। কিন্তু দেখো এটা যখন আমরা জাস্ট এইচপি দেখে কিন্তু আমরা এই ব্র্যান্ডটা চিনি। ঠিক আছে। আমাদের কিন্তু এটা দেখার প্রয়োজন হয় না। এই জন্য হচ্ছে জাস্ট লেটার মার্ক লোগোটা বলতে মানে লোগোটার থিমটা এরকম যে জাস্ট আমরা ওই লেটার মার্ক বা ওই আইকনটা দেখে হচ্ছে আমরা কোম্পানির ধারণাটা পেতে পারি, আমাদের কোম্পানির নামের প্রয়োজন হয় না এই ক্ষেত্রে। ঠিক আছে। এটা হচ্ছে লেটার মার্ক। আর এরপরে আমরা আসি ওয়ার্ড মার্ক লোগো। সরি, ওয়ার্ড মার্ক। আচ্ছা, ওয়ার্ড মার্কের কাজ হচ্ছে এখানে
আলাদা করে কোনো আইকন হবে না, কোম্পানির যে নাম সেই নামটাই হচ্ছে লোগো হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে? যেমন আমরা যে গুগলের যে লোগোটা, সিম্পল তুমি দেখো গুগলের যে লোগোটা এখানে, জাস্ট এখানে কিন্তু এই যে গুগল, এখানে কিন্তু বিভিন্ন কালারের দিয়ে এটা জাস্ট গুগলের কিন্তু সার্চ ইঞ্জিন, কিন্তু দেখো এখানে কিছু কালার ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ডিফারেন্ট কালার গুগলের লোগো। তার মানে এটার দ্বারা কিন্তু তোমার ভ্যারিয়েশন বোঝাচ্ছে, যে যেখানে তুমি বিভিন্ন টাইপের জিনিসপত্র সার্চ দিয়ে তুমি পাবো, মানে অল ইন অন বলতে পারো এটা, ঠিক আছে? তারপরে তোমার এখানে ফেডেক্স এর যে লোগোটা আছে, বা আমি আর একটু ক্রিয়েটিভ দিকে যাই, এগুলো তো মানে আরেকটা বিষয়, ডিমান্ডেবল যে লোগোগুলো আছে এগুলো বেশি সিম্পল হয়। আচ্ছা, আমরা একটু ক্রিয়েটিভের ভিতরে যাই। যেমন আমি এইটাই দেই, ক্যাট, ঠিক আছে? দেখো এটা কিন্তু আইকনটা কিন্তু এই যে সিএটি ক্যাট এর সঙ্গে, কিন্তু এটা কিন্তু আলাদা কোনো আইকন না, কোম্পানির নামের সঙ্গে কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, এই অ্যামাজনের লোগোটা দেখলে আমরা বুঝতে পারবো, জাস্ট এটা ডেফিনেশন। আচ্ছা, আমরা অ্যামাজনের লোগোটা ডেফিনেশন কি জানি কেউ, যে এই লোগোটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, আচ্ছা, অ্যামাজনের লোগোটা হচ্ছে, মাঝে মাঝে রেসপন্স করো, তাহলে মনে হচ্ছে যে আমার ক্লাস অফ হয়ে গেছে সেরকম। আচ্ছা, কারো কি শুনতে অসুবিধা হচ্ছে ক্লাসে? না না আচ্ছা, আচ্ছা, অ্যামাজনের যে লোগোটা আছে এটা আমরা দেখি ডেফিনেশনটা কেমন। এটা একটা ওয়ার্ড মার্ক লোগো, তাই না? কোম্পানির নাম হচ্ছে অ্যামাজন এ টু জেড। একটা বিষয় দেখো, এখানে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এ টু জেড, অ্যামাজন কি? অ্যামাজন কিন্তু একটা মার্কেট প্লেস, এই যে আমাদের যেমন দারাজ বা ইসের মতো, এটা হচ্ছে তোমার যেখানে হচ্ছে এ টু জেড সব ধরনের প্রোডাক্ট, এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় অ্যামাজনে। এ টু জেড মানে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে সব পাওয়া যায়, যেখানে এখান থেকে কিন্তু দেখো এ টু জেড বুঝাচ্ছে, মানে এ টু জেড বলতে তো আমরা বুঝি মানে সব ধরনের জিনিসপত্র আর কি। আর এখান থেকে যে অ্যারো চিহ্নটা, অ্যারো চিহ্নটা এমন ভাবে তৈরি করে দেখো মনে হচ্ছে স্মাইলি ফেস একটা, ঠিক আছে? মানে এইটার থিম জাস্ট আমাদের কিন্তু এটার ভিতরে সব বোঝা যায়, এ টু জেড সব পাওয়া যাবে এই স্টোরের ভিতরে। আর হচ্ছে যেখানে হচ্ছে কাস্টমাররা হচ্ছে স্মাইলি ফেসে বা আহ, খুশি মনে হচ্ছে শপিং করতে পারবে, এই টাইপের কোনো একটা থিম তো আসছে, ঠিক আছে? তারপর দেখো ক্লিকের লোগোটা, এখানে জাস্ট কিন্তু আমাদের যে মাউসের কার্সার থাকে বা ই থাকে, এটাকে জাস্ট ক্লিক বোঝাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু ওয়ার্ডমার্ক লোগো। আর আমরা যে দুটো দুটো ভ্যারিয়েন্ট দেখলাম লোগোর, লেটার মার্ক লোগো বা মনোগ্রাম লোগো, আর হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো, এই জাস্ট মার্কেট প্লেসে কাজ করার সময় 60% থেকে 70% শুধু এই লোগো জানলেই কাজ করার সময়, আর কোনো লোগোর প্রয়োজন হয় না তেমন, ঠিক আছে? জাস্ট আমাদের এই জন্য আমরা যখন কাজ শিখবো বা কাজ করব, প্র্যাকটিস করবো, তখন এই টাইপের লোগো গুলো পড়বো, বা কন্টেস্ট করার সময় এই ধরনের লোগো গুলো বেশি করবো আমরা। আচ্ছা, এটা গেল লেটার মার্ক, ওয়ার্ড মার্ক। এরপরে আমরা আসি সিগনেচার লোগো। আচ্ছা, এরপরে যে কম্বাইন্ড লোগো, ঠিক আছে? আচ্ছা, কম্বাইন্ড লোগোটা এবার এখানে আমরা পাবো না সার্চ করে। কম্বাইন্ড লোগোটা বলতে আমি কিছু কিছু লোগো আছে যেটা হচ্ছে তোমার আহ, এরকম ওয়ার্ড মার্কও করা, সাথে আবার একটা মানে তোমার আইকনও দেওয়া আছে, ঠিক আছে? মানে যেমন হচ্ছে আমি দেখাচ্ছি এখানে কম্বাইন্ড লোগো, এক সেকেন্ড, আসবে কিনা কনফিউশন। আচ্ছা, আমরা সিম্পলি বুঝি, আমরা হচ্ছে এইচপির ফুল মিনিং কি দেখলাম, হ্যাওলেট প্যাকার্ড, তাই না? এখন যদি আমরা যদি এইচপির এইটার নিচে, এটা তো আমাদের একটা আইকন, এটার নিচে যদি আমরা এটা যদি আমরা লিখে দিই, লিখে দিয়ে যদি একটা লোগো করি, সেটা হচ্ছে তোমার তখন কম্বাইন্ড লোগো হয়ে যাবে কিন্তু। জাস্ট এটা তো তোমার এতটুকু মনে রাখলে হচ্ছে তোমার কোনো আইকন আর হচ্ছে তোমার কোম্পানির নাম, এটা যদি একসাথে দিয়ে লোগো যেগুলো করা সচরাচর কিন্তু আমরা কম্বাইন্ড লোগো বেশি করি, ঠিক আছে? সেটা হচ্ছে মূলত কম্বাইন্ড লোগো। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট লোগো, ঠিক আছে? আর সত্যি বলতে কি এই লোগো গুলো হচ্ছে প্রকারভেদ তো জানার প্রয়োজন, জাস্ট ডিজাইন করতে পারলে হচ্ছে। কারণ ক্লায়েন্ট সচরাচর এরকম বলে দেয় না যে আমার এই টাইপের লোগো গুলো করতে হবে, কিন্তু তোমার ইন্টারন্যাশনাল যে ডিমান্ড আছে তার উপরে হচ্ছে এই টাইপের লোগো গুলো হচ্ছে বেশি মানে চলে আর কি।
ঠিক আছে, প্রচলন বেশি এগুলো। হয়তো কিছু কিছু ক্লায়েন্ট বলতে পারে, মানে জাস্ট এরকম বলে যে আমার ওয়ার্ডমার্ক লাগবে, এতটুকু বলতে পারে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট লোগো বা এত কিছু কোনো ক্লায়েন্ট বোঝেও না, জানেও না। ঠিক আছে, এটা জাস্ট আমরা নিজেরা গ্রাফিক ডিজাইনার ডিজাইন শিখতেছি, যে কারণে আমাদের এটা জাস্ট জেনে রাখবে আর কি। আচ্ছা, এখানে অ্যাবস্ট্রাক্ট লোগোটা দেখি। অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে, আমি এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন নাট হাউস, এই লোগোটা আমরা দেখি। যেমন হচ্ছে আগের যে আমরা লোগোটা দেখছি লেটার মার্ক, লেটার মার্কের লোগোটা আমরা যদি এটা এই নাট হাউসের এই লেখাটা দিয়ে লেটার মার্ক করতাম, তাহলে কি করতাম, এন আর এইচ দিয়ে লোগোটা করতাম, তাই না? কিন্তু এইখানের বিষয়টা দেখো, এখানের বিষয়টা হচ্ছে নাট হাউস বলতে এই যে যে নাট, এটা নাট বলতে তোমার সুপারি বা এই টাইপের কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, আর এখানে যে হাউসের যে উইন্ডো, এটা দিয়ে কিন্তু জাস্ট আইকনটা করা। তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগোটা আছে এরকম, যেখানে আছে আইকনটা হচ্ছে ওই কোম্পানির যে থিমটা আছে, ওই থিমের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট আইকন বা কিছু দিয়ে হচ্ছে তোমার আচ্ছা প্রকাশ করে আর কি। তারপরে এখানে আরো আছে অ্যাবস্ট্রাক্ট লোগো, আমরা এখানে দেখি আর একটু। আচ্ছা, আমরা পেপসির লোগোটা দেখি। জাস্ট এর কিন্তু কোনো মিনিং নাই, মানে অ্যাবস্ট্রাক্ট লোগো অনেক সময় ইউজ হয় কিরকম। তারপরে যে নাইকের যে লোগোটা আছে, ঠিক আছে, তারপরে ইয়ারবাবের লোগোটা আছে, এইগুলা এগুলো সব হচ্ছে খুব বড় বড় কোম্পানির লোগো। এই যে লোগো গুলো আছে, এগুলো দেখো জাস্ট এই সিম্বল দ্বারা কিন্তু এই কোম্পানি একটা আইডেন্টিটি প্রকাশ করতে সিম্পল ভাবে। এর হয়তো যখন এই লোগোটা যে থিম নিয়ে করা, হয়তো তাদের কোনো একটা রিকোয়ারমেন্ট ছিল, এটা দ্বারা তাদের কিছু একটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই টাইপের হতে পারে। তারপর হচ্ছে এখানে আমরা দেখি আরো দা যে দা সার্কুইট নাকি দা সার্কিট, ঠিক আছে, এই জাস্ট সার্কিটের চিহ্ন দিয়ে দেওয়া আছে এখানে, জাস্ট এইগুলাই। আচ্ছা, এরপরে আমরা দেখবো সিগনেচার লোগো। সিগনেচার লোগোটা আমরা সিম্পলি বুঝি, এটা হচ্ছে তোমার যে হ্যান্ড রাইটিং যে ফন্ট আছে বা সিগনেচার ফন্ট আছে, ওইগুলোতে যে লোগো গুলো হয়। আর এগুলো হচ্ছে মূলত সিগনেচার লোগো বলে, হ্যান্ড রাইটিং লোগো বলে, তারপর হচ্ছে তোমার ফিমেল লোগো বলা হয় এগুলোকে। কারণ হচ্ছে এই লোগো গুলো বিভিন্ন বিউটি পার্লার বা কোনো কসমেটিক্স প্রোডাক্ট, সেই এইসব ক্ষেত্রে হচ্ছে বেশি ইউজ হয়। ঠিক আছে, এই সিগনেচার ফন্ট গুলো বা সিগনেচার লোগো গুলো। তাহলে আমরা মোটামুটি কয়টা দেখলাম, চারটে মতো দেখছি, তাই না? এরপরে আমরা দেখি মাস্কট লোগোটা। মাস্কট লোগোটা আমরা দেখি, কিন্তু মাস্কট লোগো আমাদের যদি ইচ্ছায় করব, সময় নিয়ে করার বিষয়। আর বর্তমান তো এআই দিয়ে সব করে ফেলতেছে এগুলো। মাস্কট লোগোটা হচ্ছে ওই যে যারা গেমার আছে, গেমাররা স্ট্রিমিং করে বা এই টাইপের যারা আছে, ওরা হচ্ছে মাস্কট লোগো গুলো হচ্ছে বেশি প্রিফার করে। ঠিক আছে? এটা হচ্ছে একটু বেশি রিয়েলিস্টিক আর কি, রিয়েলিস্টিক বা 3D লোগোই বলা হয়। এই দেখো, এই যে এটা জাস্ট এখানে এই যে ব্লু লাইন দিয়ে বা অনেক ই করে করা, জাস্ট ইলাস্ট্রেশন করার মতো করা এটা। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখি মাস্কট গেল, এরপর দেখবো আমরা আরেকটা আছে, সেটা ভিনটেজ লোগো। আচ্ছা, ভিনটেজ লোগোটা আমরা দেখি। ভিনটেজ লোগোটা ওই যে আমরা টাইপ অনে পাঁচ টুল আছে না, গত ক্লাসে মনে হয় আমি বলছিলাম এটা। টাইপ অনে পাঁচ টুলের যে এটা আছে, ভিনটেজ লোগো বলতে এই ব্যাজ লোগো বলে এগুলোকে, বা এটা হচ্ছে ওল্ড ইংলিশ স্টাইল লোগো বলে এগুলোকে। বা বিভিন্ন তোমার বিয়ার আছে বা অন্য অন্য যে বিভিন্ন মার্চেন্ট কোম্পানি যেগুলো আছে পুরাতন, ওই টাইপের কোম্পানিগুলোতে হচ্ছে এই টাইপের লোগোগুলো ইউজ করা হয়। ঠিক আছে, ভিনটেজ লোগো বলে এগুলোকে, ভিনটেজ লোগো বা ব্যাজ লোগো। এইখানে হচ্ছে জাস্ট ওরকমই, এখানে খেয়াল করলে দেখতে পারো, দেখো এখানে কিন্তু দ্য ব্লাইন্ড প্রো,
এখানে কিন্তু ইনিশিয়াল কিন্তু বি আর সি দিয়ে কিন্তু করা, ইনিশিয়ালটা সবই ঠিক আছে, কিন্তু জাস্ট সার্কুলার ব্যাজের মতো করা এটা। জাস্ট এটা এই জন্য হচ্ছে এটা ভিনটেজ লোগো। আচ্ছা, তাহলে কি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা? না, অসুবিধা নেই। আচ্ছা, এমনি ক্লাসে কি, অনলাইন ক্লাসে কি এমনি সমস্যা হচ্ছে বুঝতে না কিছু? না, অসুবিধা হচ্ছে না। রেকর্ডিং কি দেবেন না, দাদা তেমন আপনি? সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। কেউ কিছু মিস করে গেলে আচ্ছা, আমি রেকর্ডিং দিয়ে দেবো, পরবর্তীতে ওটা বুঝতে অসুবিধা হলে দেখে নেওয়া যাচ্ছে ওটা। কারণ হচ্ছে একটু সময়তে পারা যাচ্ছে না, তো তাই আর কি, পরবর্তীতে দেখতে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এই জন্য হচ্ছে রেকর্ডিংটা চালু আছে, কারো কোনো প্রবলেম হলে সে পরবর্তীতে দেখে নিতে পারবে। দাদা এই তন্ময় আসি নাই ক্লাসে? ওই যে ফর্মাল মিউজিক। আরে দূর, আমি তো ভাবছি যে ও কোন জায়গার। আচ্ছা, যার যার নামটা একটু চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ জাস্ট ডেফিনেশনটা দেখলাম, এখন আমরা একটু একটু করে প্রজেক্ট ওয়ার্ক দেখি, ঠিক আছে। মানে জাস্ট আমরা করে দেখি। আমরা প্রথমে দেখি লেটার মার্ক লোগোটা দেখি। লেটার মার্ক লোগো, ঠিক আছে। যেমন আমাদের মনে করো কোম্পানির নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এটা আচ্ছা, আমি ভিতরে স্পেসিংটা একটু কমাই দিই এখান থেকে, মানে একেবারে জিরো করে দিই। এখন আমরা যে লেটার মার্ক লোগোটা করবো, জি আর ডি, এটা নিয়ে হচ্ছে আমরা লেটার মার্ক লোগোটা করতেছি, তাই না। এখন তার ইনিশিয়াল লেটার নিচ্ছি আমি জি ডি। দেখো এটা, এখন আমি জি আর ডি ইনিশিয়াল দিয়ে হচ্ছে লেটার মার্ক লোগোটা করবো। আমি ফন্টটা চেঞ্জ করে নিই, ইম্প্যাক্ট। কোথায় কি ফন্ট ইউজ করতে হবে সেটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন এটা এই অবস্থায় আছে। এখন এটাকে আমরা যখন লোগো তৈরি করব এটা দিয়ে, তখন আমাদের অবশ্যই এটা ক্রিয়েট আউটলাইন করে নেব আমরা। তা নাহলে তোমার এটা আনগ্রুপও হবে না, এডিটও করা যাবে না। ক্রিয়েট আউটলাইন করলাম, এটা আনগ্রুপ করলাম, করার পরে জিডি এটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট লেটার মার্কটা তৈরি করব। এখন এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা এলিমেন্ট আনি। কারণ আমরা যখন লোগো ডিজাইন করব, সব এলিমেন্ট কিন্তু আমরা নিজেরা তৈরি করবো না, তাহলে একটা লোগো তৈরি করতে 3-4 ঘন্টা সময় লেগে যাবে, যেগুলো আমরা গুগলে অ্যাভেলেবেল পাচ্ছি। আর কপিরাইটের বিষয়টা আমি একটু পরে আসতেছি। আমি দেখি এখানে পেন টুল আইকন। আচ্ছা, আমরা এটা দেখি, এটা আমরা কি করবো, রাইট ক্লিক করে কপি করবো। মানে হচ্ছে এই এলিমেন্টটা আমরা ইউজ করবো লোগোর ভিতরে। কিন্তু আমরা এটা আমরা যদি ডিজাইন করতে যাই, তাহলে এটার পিছনে আমাদের সময় চলে যায়, আমরা পাচ্ছি এখানে। কিন্তু এখানে একটা কোশ্চেন আসতে পারে, আমি যে এটা এনে ইউজ করবো এটার ভিতরে, এটার কি কোনো কপিরাইট আসে কিনা। হ্যাঁ, কপিরাইট কখন থাকতো, যদি আমি একেবারে সেম আইকনটা এনে এটাই আমি জাস্ট আইকন হিসেবে ইউজ করতাম, কিন্তু আমি এটা অন্য কোনো একটা শেপের সঙ্গে বা কিছুর সঙ্গে আমি কিন্তু এটা ক্রিয়েটিভ ভাবে আমি ইউজ করতেছি, যে কারণে এটা কিন্তু তখন কপিরাইট থাকবে না, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। তাহলে এটাকে আমি কি করবো, এটাকে রাস্টার ফাইল আছে, রাস্টার ফাইল তো আমরা বুঝি, পিএনজি জেপিজি বা এডিটেবল না যেগুলো, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে আমরা দুই ভাবে হচ্ছে আমরা করতে পারি এটা, জাস্ট ভেক্টরাইজ বা ভেক্টর ফাইল করতে পারি, এডিটেবল ফাইল করতে পারি। সেটা হচ্ছে এখানে ভেক্টর ম্যাজিক একটা সফটওয়্যার আছে, এটা আমি পরে দেবো, কয়েকজনকে দিয়েছি, আমি পরে এটা দেবো, এটা আগে দেখবো না। আমরা আগে হচ্ছে জাস্ট আমরা ইলাস্ট্রেটরের ভিতর থেকে কিভাবে ভেক্টরাইজ করতে পারি সেটা দেখবো। এটা ক্লিক করব, সিলেক্ট করার পর এখানে ইমেজ ট্রেস একটা অপশন আছে, দেখছো ইমেজ ট্রেস। এখানে যদি আমরা ডিরেক্ট ক্লিক করি, দেখো দেওয়ার পরে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে এক্সপ্যান্ড। এখন এক্সপ্যান্ডে ক্লিক করব, করার পরে এর উপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পরে দেখো এটা কিন্তু এখন এডিটেবল হয়ে গেছে, এখানে সব দেখো আলাদা আলাদা হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় আছে,
এটা আমরা এক কালার ছিল বলে কিন্তু, বা ব্ল্যাক কালার ছিল বলে কিন্তু আমরা জাস্ট এখানে ক্লিক করে, কিন্তু আমাদের যদি কোনো কালারফুল লোগো হয় বা কালারফুল কিছু যদি আমরা কোনো, যেমন এইটা, জাস্ট এর সাথে কিন্তু আমি ইমেজ ট্রেসের কাজটা দেখাই দিচ্ছি, এটা একটু মাথায় রাখো। এটা এটা মনে করো আমি ভেক্টরাইজ করব, সেটার ক্ষেত্রে হবে কি, আমি যদি একবার ইমেজ ট্রেসে এখান থেকে যাই তাহলে কিন্তু এটা আসবে না, কারণ এটা কালারফুল, এক কালার না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করে অ্যারো বাটন, অ্যারো আইকন যেটা আছে এখান থেকে দেখো অনেকগুলো অপশন আছে, যেটা তোমার মানে কাজ হবে আর কি। যেমন আমি 3 কালার দেখতে পারি, যদি 3টা কালার থাকে আমরা চেষ্টা করব 3টার অধিক কালারটা অ্যাপ্লাই করার, 2টো থাকলে 3টা অ্যাপ্লাই করব, বা 6টার উপর থাকলে 16টা অ্যাপ্লাই করব। কিন্তু এটা আবার ঝামেলা করে কি, যাদের পিসের কনফিগারটা একটু লো, তাদের অনেক সময় ইলাস্ট্রেটর ক্র্যাশ করতে পারে বা একটু সময় নিতে পারে বেশি। যেমন আমরা এটাই 6 কালারটা আমি ইউজ করে দেখি, এই যে 6 কালার, ঠিক আছে, এই যে জাস্ট দেখো, এটা কিন্তু 6 কালার যখন ইউজ করলাম, এটা কিন্তু এখন আমি এক্সপ্যান্ড করি, আনগ্রুপ করি, এটা কিন্তু জাস্ট আমাদের পারফেক্টলি হয়ে গেছে, না? আচ্ছা, এখন তাহলে আমরা ইমেজ ট্রেসের আরো এখানে অপশন আছে, দেখাচ্ছি আমি, যেটা যেভাবে প্রয়োজন। যেমন আমি এখান থেকে আবার ইমেজটা নিই, ইমেজ ট্রেসে দেখি আমরা আবার, দেখো এখানে আরো অপশন আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তারপরে এই যে ইসে লাইন আর্ট আছে, টেকনিক্যাল ড্রয়িং আছে, আমাদের যেটা যখন প্রয়োজন হবে সেইভাবে আমরা করে নেবো। তো আমাদের মূলত হচ্ছে আমরা এক্সাক্ট যে অবজেক্ট আছে সেটা নেওয়ার জন্য করি, তো যে কারণে জাস্ট ডিফল্ট যেটা আছে এটাই করি, বা লো প্রায়োরিটি ফটোতে করি, 3 কালার 6 কালার এইগুলো ইউজ করি। আর এর একটা সলিউশন অবশ্যই আছে, পরবর্তীতে আমি দেবো, আপাতত ওটা দিচ্ছি না আর কি। আচ্ছা, এখন দেখি আমরা এই যে আমরা লেটার মার্ক করতেছিলাম, এখন এটার ভিতরে হচ্ছে আমরা এটা ইউজ করতে চাইছিলাম, তাই না? এখন আমরা দেখবো যে আমাদের কোন ক্রিয়েটিভ ওয়েতে আমরা এটা ইউজ করতে পারি, সেটা দেখার জন্য আমরা এখানে একটা কাজ করি। দেখো কনসেপ্ট, লোগোর কনসেপ্ট গুলো এইভাবে আনতে হয়। যেমন গ্রাফিক ডিজাইন, এখন গ্রাফিক ডিজাইনের একটা ইম্পর্টেন্ট একটা সিম্বল কি, পেন টুল, তাই না? তার মানে আমরা যদি কোনো একটা আইকনের ভিতর পেন টুলটা ইউজ করি, তার মানে কিন্তু গ্রাফিক ডিজাইনের থিমটা বোঝাচ্ছে, বা কোম্পানির থিমটা তখন বোঝাচ্ছে। তাহলে আমরা কি করি, এইটা এটা আমরা গ্রুপ করি, বা এখান থেকে আমি ইউনাইট করে নিই, এটা যেহেতু এটা আনগ্রুপ ছিল। করার পরে আমি দেখো ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, এখান থেকে যে আমি জাস্ট এই পার্টটা টেনে দিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমি এটা একটু রোটেট করলাম, রোটেট করে আমি ছোট করি, এটা ছোট করে এটা আমি জাস্ট এখানে আমি আচ্ছা, প্রথমে আমরা নিচের যেটা, যে দুটো লেটার আছে, দুটো শেপ আছে, এই দুটো আমরা সিলেক্ট করে আমরা এটা ইউনাইট করে দিই এখান থেকে, দিয়ে এই যে পরবর্তীতে যেটা নিলাম পেন টুলটা, পেন টুলের আইকনটা, এটা আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করি, সরি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, কি আবার জয়েন করলো এটা, আচ্ছা, তো আমি এখন ঠিক আছে ভাই, না আচ্ছা, এখানে আমরা একটা অন্য একটা কালার আমরা একটু নিয়ে দেখি, যেমন এখান থেকে আমরা একটু ডিফারেন্ট কালার নিয়ে দেখি, এই কালারটা আমরা নিয়ে দেখি। এখানে নেওয়ার পরে এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা এটা একটা কপি করি, জাস্ট এটা দিয়ে আমরা একটা লোগো হিসেবে আমরা রাখতে পারি, অথবা ব্ল্যাকের সঙ্গে যদি এই কালারটা যায় না, আমরা এই টাইপের কালার রাখতে পারি এখানে। আরেকটা আরেকটা কাজ করতে পারি, আমরা অফসেট পাতের কাজ দেখবো এখানে একটু, ঠিক আছে? এটা দেখানো হয়েছে কিনা, এটা মনে হয় আগে দেখানো হয়নি। এটার কাজটা হচ্ছে, আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, এটার অফসেট পাত, অফসেট অর্থ হচ্ছে কি, আমি এই অবজেক্টটার যে সাইডটা আছে বা এর যে থিকনেস বা এটা আছে, এটা আমি মানে বাড়াতে পারি বা মোটা চিকন করতে পারি। এটার কাজ হচ্ছে অফসেট পাতের কাজ। যেমন আমি চাচ্ছি কি, যে এই আইকনটা এখানেই থাকবে, কিন্তু সাইড দিয়ে হচ্ছে আমার কাটবো আমি, ঠিক আছে, সাইড দিয়ে আমি কেটে নেবো। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা
মানে আমরা সিম্পলি দেখি, যেমন এখানে আমরা একটা স্কোয়ার শেপ নিলাম, নেওয়ার পরে এখানে আরেকটা নিলাম স্কোয়ার শেপ, এটা আমরা ডিফারেন্ট একটা কালার নিই, ঠিক আছে। এখন দেখো এটার আমি অফসেট পাথ করে দেখাচ্ছি, পরে আমি এটা দেখাচ্ছি। এটা সিলেক্ট করব, এটা অফসেট পাথ, যেটা অফসেট পাথ করবো সেটা সিলেক্ট করব। যেটা অবজেক্ট পাথ, আমি আবার দেখাচ্ছি সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেখছো? দেওয়ার পরে এখান থেকে আমি প্রিভিউটা যদি কারো অফ থেকে অন করে নেবা, নেওয়ার পরে এই অফসেটটা যত তুমি পিক্সেলটা বাড়াবা তত দেখো সাইড থেকে বেড়ে যাচ্ছে। আমি 25 রাখলাম, রেখে ওকে করব। ওকে করার পরে তুমি সবগুলো সিলেক্ট করে দেখো এখানে 3টা শেপ হয়ে গেছে। এখন আগের যে প্রাইমারি শেপটা ছিল সেটার একটা অফসেট একটা শেপ তৈরি হলো, আর বাইরে একটা শেপ তো একটা ছিল আগে থেকে। এখন আমি কি করতে পারি, আমি সবগুলো সিলেক্ট করব করে এই যে শেপ বিল্ডার টুল আছে না, এখান থেকে আমি জাস্ট অল্টার প্রেস করে যে বাইরে যেটা ডিলিট করার দরকার আমি এটা জুম করি, দেখো বাইরে যেটা ডিলিট করার দরকার এটা ক্লিক করলাম, দেখো এটা কিন্তু কেটে গেল। জাস্ট অফসেট পাথের কাজটা হচ্ছে এটাই, ঠিক আছে। আর কাটার কাজটা আমি আরেকভাবে করতে পারি। আমি এই যে অফসেট পাথটা করলাম মনে করো, করার পরে আমি নিচেরটা সিলেক্ট করব না, জাস্ট অফসেট পাথটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, জাস্ট দুটো সিলেক্ট করব করে আমি পাথ ফাইন্ডারে যে আমি কিন্তু এখান থেকে সাবস্ট্রাক্ট করে মাইনাস করে দিতে পারি, তাও কিন্তু চলে যায়। একই কাজ, জাস্ট আমি বলছিলাম না যে পাথ ফাইন্ডার আর হচ্ছে শেপ বিল্ডারের কাজ হচ্ছে একই টাইপের কাজ, ঠিক আছে। এখন যেটা আমার সুবিধা হয় সেইভাবে। এখন ঠিক এটা বুঝতে অসুবিধা আছে কারণ? না, অসুবিধা আছে। আচ্ছা, তাহলে আমরা এটার অফসেট পাথ করব। আমার মনে হয় কি অফলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাসে বিষয়টা হয় কি সবাই একসাথে দেখা যায় মনোযোগ দিয়ে, আর কারো কোনো প্রবলেম থাকলে তোমার সেই স্ক্রিন শেয়ার দিলাম, কারণ এখানে একসাথে 2-3 জন স্ক্রিন শেয়ার তো দেওয়া যায় না। আর ওই অনেক সময় হয় কি অফলাইন ক্লাসে তোমার ঝামেলাটা হয় কি একসাথে সঙ্গে হয়তো 2-3 জনকে দেখা যায়, যে কারণে একটা টপিক থেকে বেরোয় যেতে হয় অনেক সময়, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা এখানে দেখি আমরা এটা সিলেক্ট করি, করার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ঠিক আছে। এখন আমার যতটা প্রয়োজন আমি আর একটু কম রাখি, এখানে আমি 12 রাখি, এখানে 12 রেখে আমি ওকে দিলাম, দেওয়ার পর দেখো একটা অফসেট পাথ তৈরি হলো। এখন ওইটা সিলেক্ট থাকা অবস্থা আমি পিছনে যে শেপটা আমি ইউনাইট করেছিলাম জিআরডি দিয়ে সেটা সিলেক্ট করব, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমি এখান থেকে মাইনাস করে দিলাম, দেখো এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা 1 সেকেন্ড আমি একটু অফ করতেছি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। ক্লাস তো রানিং আছে, আপনি জয়েন করেন, শেষ হবে কেন? আপনি জয়েন করেন, এই ক্লাসের ভিতরে ফোন দিলে তো ঝামেলা হয়, আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা জয়েন করলেই হচ্ছে। না না, আমি ওই কাজ দেখাচ্ছি তো ওইভাবে তো খেয়াল করে করা যায় না, বুঝলেন? আপনি জয়েন করেন, কারণ জয়েন করলে আমি থাকলে তো অ্যাপ্রুভ করবো। আর ক্লাসের টাইম হচ্ছে 11:30 পর্যন্ত, 9:30 থেকে, ঠিক আছে। আচ্ছা একটা ফোন কল আসছিল, আচ্ছা। তাহলে আমরা এইটা বুঝতে পারলাম কিভাবে করলাম এটা, শুভ? আচ্ছা এটা বুঝতে পারলে এটা এখন আমরা আনগ্রুপ করি, করে এটা আমরা ইচ্ছে মতো কালার নিতে পারি, এখানে আমরা এই কালারটা দিই, আর ভিতরের যেটা আছে তাহলে কি আমাদের লোগো ডিজাইন বুঝতে পারলাম। তাহলে আমাদের লেটার মার্ক কিভাবে করতে হবে? হ্যালো, বুঝতে পারেনি, আবার বলেন। সমস্যা নেই। আচ্ছা
আচ্ছা, তাহলে এটা আমাদের লেটার মার্ক গেল, আমরা লেটার মার্কটা একটু সরাই রাখি। এখন আমরা এই যে লেখাটা আছে আমরা এটাতে ওয়ার্ড মার্ক লোগো করতে চাচ্ছি। আমরা এটার আরেকটা কপি রাখি, এখানে আরেকটা কপি রেখে এটা, এখন এটাতে আমরা কিভাবে ওয়ার্ড মার্ক করতে পারি? এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমরা জাস্ট গ্রাফিকটা রাখি, ডিজাইনটা আমরা পরে আনতেছি। মানে গ্রাফিকটা এই যে পেন, আমরা জাস্ট এই সিম্বলটা দিয়ে আমরা কাজ করি এখানে সিম্পলি। জাস্ট আমি কুইকলি দেখাচ্ছি তো বিষয়গুলো, আমরা সব এটা দেখি। এইগুলো আছে টেকনিক, ঠিক আছে? জাস্ট লোগো ডিজাইন করা কিন্তু কঠিন কিছু না, জাস্ট আমাদের আইডিয়াটা আনতে হবে যে আসলে আমরা আইডিয়াটা কোথায় পাচ্ছি, ঠিক আছে? জাস্ট কিভাবে দিলে আমাদের লোগোগুলো খুব কমপ্লেক্স করা যাবে না। যেমন গ্রাফিক ডিজাইন রিলেটেড তো অনেক আইকন থাকে, আমরা যদি আরো আইকন এটার সঙ্গে দিই, এটার সঙ্গে সেট করি, তাহলে কিন্তু লোগোটা তখন কমপ্লেক্স হয়ে যাবে, বিজি লোগো হয়ে যাবে। বিজি লোগো কোনো ক্লায়েন্ট পছন্দ করে না, ঠিক আছে? এটা গ্রাফিক রাখলাম এটা। আর এরপরে যে ডিজাইনটা, আমরা ডিজাইন লিখি এখানে। এটা আমরা ছোট করলাম, ছোট করে আমরা এখান থেকে ট্র্যাকিং করে দিই, দেখতে ভালো দেখা যাবে। আমরা এটা 400 দিই। দাদা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না বলতে? মানে ওই বেঁধে বেঁধে যাচ্ছে কেমন জানো। বিধে যাচ্ছে মানে কি, তোমার সমস্যা আছে নাকি তোমার? না 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 না, তাহলে ওর নেটওয়ার্কের সমস্যা হবে। তাহলে তো আমাদের নেটওয়ার্কের প্রবলেম। হতে পারে। কোনো প্রবলেম হচ্ছে? না দাদা, প্রবলেম হচ্ছে না, তাহলে হয়তো তার নেটে প্রবলেম, এই জন্য ক্লিয়ার আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এই যে এটা এটা আমরা ট্র্যাকিংটা তো বুঝতে পারলাম। আচ্ছা, এটা যদি বুঝতে পারি, জাস্ট আমরা এটা এখন ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে আমি উপরে একটা গ্রুপ করব, করে এখন আমরা এই দুটো সিলেক্ট করে একটা গ্রুপ হলো একটা গ্রুপ, এখন এই দুটো সিলেক্ট করে আমরা একটা অ্যালাইন করে দিই। এখান থেকে অ্যালাইন করে এখান থেকে আমরা এটা টেনে একটু বড় করে দিই, শিফট প্রেস করে। এখন এটা কিন্তু আমাদের, এটা যদিও বেশি বড়তে ভালো দেখাচ্ছে না, আমরা এতটুকু রাখতে পারি এখানে। তাহলে এটা আমাদের কি লোগো হলো? তোমরা বলো তো কি লোগো হলো ভাই? নাম তো ভুলে গেছি দাদা। এটা হচ্ছে ওয়ার্ড মার্ক। এতটুকু মনে রাখবো যে এটা ওয়ার্ড মার্ক। ওয়ার্ড, কোম্পানির যে ওয়ার্ড বা কোম্পানির যে টেক্সটের সঙ্গে যে লোগোটা হয়, আলাদা কোনো আইকন হয়, সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। তাহলে আমাদের কিন্তু এটা ওয়ার্ড আচ্ছা মার্ক আচ্ছা। লোগো হয়ে গেল। আমরা এখানে যদি কালার রাখতে চাই, আমরা সেম টাইপের কালারগুলোই রাখি এখানে। শুভ, এখন শুনতে পাচ্ছি বা এখন সমস্যা হচ্ছে? না দাদা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে আনি। কালার দিলে লোগো চেহারা আরো সুন্দর হলো এখন, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে লেটার মার্ক গেল, ওয়ার্ড মার্ক গেল। এখন আমরা সে কম্বাইন্ড লোগো সিম্পল, এটা এটা আমরা এখানে আনি। আর সাথে হচ্ছে
এই যে এটা তো এটা এখন হলো কম্বাইন্ড লোগো, ঠিক আছে। তো লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, এখানে হচ্ছে কম্বাইন্ড লোগো। এরপরে আমরা দেখছিলাম কোনটা, সিগনেচার লোগো, তাই না? সিগনেচার লোগোটা দেখি। আমরা এখানে লিখি গ্রাফিক ডিজাইন, GRAPHIC। আচ্ছা, গ্রাফিক ডিজাইন, এখানে একটা বিষয় খেয়াল রাখবো, আমরা এটা লেখার দরকার নেই, আমাদের যেহেতু একটা আছে আমরা এটাই কপি করে নিচ্ছি এখান থেকে। অল্টার দিয়ে আমরা কপি করলাম। সিগনেচার ফন্ট গুলো কেমন হয়? সিগনেচার ফন্ট হচ্ছে যদি সব আমরা ক্যাপিটাল ফর্মে ইউজ করি তাহলে সিগনেচার ফন্ট গুলো কিন্তু কাজ করে না। যেমন আমি এটা সিলেক্ট করে দিই, সিগনেচার ফন্টে যাই, এখান থেকে দেখো এটা কিন্তু এলোমেলো হয়ে যায়। আমি এখান থেকে একটা সব এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু এটাকেই যদি আমি জাস্ট ইনিশিয়াল বা প্রথম লেটারটা যদি আমি ক্যাপিটাল লেটার রেখে পরের গুলো যদি আমি স্মল লেটার করি তাহলে কিন্তু এটা কিন্তু ভালো দেখে। সিগনেচার ফন্ট গুলো কিন্তু এইভাবেই করতে হয়, সব ক্যাপিটাল লেটার রাখলে হবে না, ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে, আচ্ছা আমি ব্যাকে যাই, এটা তো সব ক্যাপিটাল লেটারে আছে। এখন এটাকে আমরা কিভাবে তোমার টাইটেল লেটার করতে হবে? টাইটেল লেটার বলতে হচ্ছে এটাকে বোঝায় যেটা হচ্ছে তোমার প্রথম লেটার ক্যাপিটাল থাকবে, পরেরগুলো স্মল লেটার থাকবে। এক হচ্ছে আমরা প্রথমে মানে নতুন করে টাইপ টুল থেকে আমরা লিখতে পারি, কিন্তু আমরা সেটা করতে যাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করব, করে অবজেক্ট, সরি অবজেক্ট না, টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস, বেড়ে যাচ্ছে আমি। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে টাইপ, এখান থেকে চেঞ্জ কেস, চেঞ্জ কেস থেকে এখান থেকে টাইটেল কেস, দেখছি এটা ক্লিক করলে যেটা আসলো না কেন, আমি আবার যাই, চেঞ্জ কেস, টাইটেল কেস। আচ্ছা এটা মানে ফন্টের কোনো প্রবলেম আছে, ফন্ট সিস্টেমটা চেঞ্জ করে দেখি। আমি এখান থেকে নেক্সা বলটা নিই, ঠিক আছে। কিছু কিছু ফন্ট আছে মানে যে ডেভেলপাররা তৈরি করে ফন্ট গুলো, ওরা হচ্ছে হয়তো কোনো স্মল ফন্ট রাখে না ওই ফন্টের ভিতরে, যে কারণে প্রবলেম গুলো করে। যেমন ইথনোসেন্ট্রিক ফন্ট আছে, গুড টাইম রেগুলার আছে, এদের আবার স্মল লেটার ভার্সনটা হয় না, সব ক্যাপিটাল ফর্মে আসে। আচ্ছা এটা এটা যেমন আমরা, আমাদের প্রথমে কেমন ছিল, টাইপ চেঞ্জ কেস, প্রথমে এরকম আপার কেস ছিল। এখন যদি আমরা টাইটেল কেস করতে চাই, এখান থেকে সিলেক্ট করে টাইপ চেঞ্জ কেস টাইটেল কেস, এটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে যদি আমরা সিগনেচার ফন্টে কনভার্ট করি, এটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা সিগনেচার ফন্ট নিই, একটা সুন্দর দেখে নিই। এটা নিই, দেখো এটা, ঠিক আছে। এটা কিন্তু এখন সিগনেচার ফন্ট হলো। এখন এটাতে আমরা সিগনেচার লোগোটা করব। এখন এই সিগনেচার লোগোটা করার জন্য আমরা কি করব, আমরা ডিজাইন যেটা আছে এটা আমরা একটু কেটে নিই, এখান থেকে কেটে নিয়ে এটা আমরা জাস্ট এখানে এখানে প্লেস করলাম। প্রেস করে জাস্ট আমরা যেহেতু এই আইকন দিয়ে করবো, সবগুলো আমরা এই আইকনটা ইউজ করে আমার লোগোটা করতে যাচ্ছি। আচ্ছা এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, ঠিক আছে। সেটা হচ্ছে অফসেট পাথের কাজ দেখলাম না একটু আগে, ওইটা দিয়ে আরেকটা বিষয় করা যায়, ঠিক আছে। আমরা তো আগে স্ট্রোক ফিল চিনি, ঠিক আছে। স্ট্রোক স্ট্রোক ইনক্রিজ করেও করা যায়, কিন্তু স্ট্রোকের থেকে হচ্ছে অফসেট পাথে কাজটা নিখুঁত হয়, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা কি করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করি, করার পরে এটা আমরা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে দুটো দিয়েই গ্রুপ করি। করার পরে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি একটা কপি রেখে দিলাম, আমরা পেস্ট করব না। না করে এখান থেকে এটা সিলেক্ট রেখে আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা এখান থেকে একটু এখান থেকে কত 42 43 করে এখান থেকে দিয়ে ওকে দিয়ে, যেটা হলো যেভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইউনাইট করে দেবো। তাহলে আমাদের কিন্তু এখানে একটা শেপ তৈরি হলো, তাই না? এখন আমার যে কপি ছিল, আমি এটা সরাবো না কোথাও, আমি আবার সবগুলো সিলেক্ট করে আমি আবার ইউনাইট করে দিই, ভিতরে যেটা থেকে গেছে আমার যেটা কপি ছিল, এখন কন্ট্রোল এফ দিয়ে সেটা কপি করে দিলাম এখানে।
কপি করে এটার একটা ডিফারেন্ট কালার নিলাম। আমি এখান থেকে আইড্রপার টুল থেকে আমি এই কালারটা নিই, পিঙ্ক কালারটা, ঠিক আছে। আর এই বাইরের যে কালারটা আছে এটা সিলেক্ট করে পার্পল কালারটা নিলাম। এখন এই যে যে ইটা আছে এটা আমরা কোথাও এর সঙ্গে আমরা অ্যাড করে দিই। ঠিক আছে। লোগো সুন্দর করার আসলে শেষ নাই, এটা যত সময় দিয়ে করা হবে তত করা যাবে, যত ক্রিয়েটিভিটি দেখানো হবে। জাস্ট আমি কুইকলি ডেফিনেশন গুলো দেখাচ্ছি তো এই কারণে। এরপরে যখন আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ দেখবো আরো, তাহলে কি আমার সিগনেচার লোগো গেল না এটা? আচ্ছা, এটা মূলত সিগনেচার লোগো। সিগনেচার লোগো হচ্ছে মূলত আমার এতটুকু, এই যে আমার এই সাইড থেকে এটা দরকার নাই, আমি জাস্ট শুধু এইটা দিয়ে লোগো করি, এটা হচ্ছে আমার সিগনেচার লোগো হলো। সিলেক্ট করে আমরা বারটি উঠে কেটে দিই এখান থেকে। আচ্ছা, আমরা এই একটা ভেরিয়েশন রাখলাম, এটা হচ্ছে আমাদের সিগনেচার লোগো। আর এই যেটা করলাম এখন আসলে মাসকট লোগো যে অনেক রিয়েলিস্টিক হয়, তো ওটা করতে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন এটাও কিন্তু মাস্কাট লোগোর পর্যায়ে পড়ে। এই যে সাইডে আমি একটু বোল্ড করে দিলাম, একটু বেশি বোল্ড দেখাচ্ছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত মাস্কাট লোগো। এখানে হচ্ছে আমরা যদি বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার ইউজ করি তাহলে হচ্ছে আমাদের মাস্কাট লোগোটা বেশি বোঝা যাবে। আচ্ছা, আমরা এর একটা কপি রাখি এখানে। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট কালার তো নিজেরা তৈরি করতে পারি, তাই না? আমরা আগে দেখছি না এটা? এখান থেকে যে স্লাইডার গুলো আছে এখান থেকে। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম মাস্কট লোগোটা এখানে। তাহলে দেখো আমরা কিন্তু একটা একটা লোগোরই কতগুলো ভার্সন করলাম আমরা, একটা ভার্সন। এখন বিষয় হচ্ছে ক্লায়েন্টকে যখন কনসেপ্ট দিতে হয়, তখন হচ্ছে হয়তো ক্লায়েন্ট বললো তাকে একটা লোগোর উপর 5টা কনসেপ্ট দিতে হবে, তো আমরা এই 5 টাইপের আমরা লোগো করে দিতে পারি তাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা কনসেপ্ট জিনিসটা বুঝি, কনসেপ্টটা কি। ঠিক আছে, লোগো, আইডিয়া আর কনসেপ্ট একই জিনিস। মানে একটা একটা কোম্পানির নাম হয়তো গ্রাফিক ডিজাইন, কারণ ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এর উপর 3টা কনসেপ্ট দিতে, তাহলে হচ্ছে এই একই কোম্পানির নাম রেখে আমরা এর উপর বিভিন্ন কনসেপ্ট, যেমন এখানে আমি পেন টুল ইউজ করছি, মনে করো এই সব ওয়ার্ড মার্কে আমি তাকে দিব, আমি এটা পেন টুল ইউজ করছি। অন্য যে কনসেপ্টটা তৈরি করবো সেটা আমি আরেকটু ব্যতিক্রম টাইপের করি, মানে ডিফারেন্ট হতে হবে আর কি। ঠিক আছে, এগুলোকে মূলত কনসেপ্ট বলে। কিন্তু ক্লায়েন্ট যদি দুটো কোম্পানির নাম দিয়ে বলে তাকে দুটো কনসেপ্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু প্রাইসিংটা আলাদা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে কনসেপ্ট জিনিসটা আর হচ্ছে ইন্ডিভিজুয়াল লোগো করা, দুটোর ভিতরে পার্থক্য আছে। মানে যদি ক্লায়েন্টের সাথে ডিল হয় এরকম যে একটা লোগোর উপর 3টা কনসেপ্ট, তাহলে হচ্ছে সেই একটা নামের উপরে 3টা কনসেপ্ট, এমন না যে 3টা লোগোর উপরে হচ্ছে 3টা কনসেপ্ট। আর মার্কেট প্লেসের লোগোর প্রাইজিংটা কেমন হয়, মনে করো যে তোমার সার্ভিসে তুমি $20 হচ্ছে 3টা কনসেপ্ট দিচ্ছে একটা লোগোর উপরে, কিন্তু কোনো ক্লায়েন্ট এসে যদি সেইখানে অর্ডার করে বলে যে না, তার একটা একটা করে 3টা ডিফারেন্ট কোম্পানির কনসেপ্ট দিলে হচ্ছে, কিন্তু তুমি $20 করবে না, তাহলে কিন্তু তুমি $60 নেবা। ঠিক আছে, কারণ হচ্ছে প্যাকেজিং সিস্টেমটা হয় হচ্ছে তোমার ওরকমই, জাস্ট একটা কোম্পানির জন্য জাস্ট একটা প্রাইস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমি তাহলে সবাই একটু প্র্যাকটিস করতে দিই। প্র্যাকটিস বলতে লোগোতে এখন যতটুকু বুঝতে পারলাম এই টাইপের কি আমরা করতে পারবো এখন? কারো কোনো প্রবলেম আছে? দিয়ে দাও দেখি কত সুন্দর। আচ্ছা, আমি এটা অন করে রাখলাম, তোমরা দেখো, দেখে দেখে এটা করতে পারো কিনা। ঠিক আছে, নিজেরা একটু প্র্যাকটিস করো। আচ্ছা, আর আমি 10 মিনিট একটু অফলাইন যাচ্ছি, ঠিক আছে, 10-15 মিনিট। দাদা তো হ্যাঁ, মানে ওই অফলাইন আছে মনোগ্রাম লোগো ক্রিয়েট একটু দেখতাম। মনোগ্রাম। আচ্ছা, তুমি এটা একটু করো, এটা নিজের একটু প্র্যাকটিস করো, দেখো কার কোন প্রবলেম আছে কিনা টুলে আর কি। তারপরে আমি মনোগ্রাম লোগোটা আমি দেখাচ্ছি একটু পরে। আমি 15 মিনিট মতো আমি করতেছি, ঠিক আছে, মিউট করতেছি। তোমরা এর ভিতর করো, তার কার কি প্রবলেম আছে আমি 15 মিনিট পরে দেখতেছি। ঠিক আছে, মনোগ্রাম লোগোটা আমি জিআরডি দিয়ে আমি দেখাই দেবো। মনোগ্রামে আলাদা ফন্ট আছে, ওগুলো আমি দেখাই দেবো না আলাদা করে। আচ্ছা, এটা পেস্ট করার পরে এটা সিলেক্ট করে এখান থেকে দেখো ইমেজ ট্রেস। এখন যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আছে, তাই না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আছে, যে কারণে হচ্ছে আমরা জাস্ট ডিফল্ট যেটা আছে এটাই ক্লিক করলে ডিফল্টে অ্যাপ্লাই হয়। ডিফল্ট অথবা লো ফিডেলিটি ফটো যেটা আছে এটা দিলেও হয়, কিন্তু আমরা ডিফল্টে দিচ্ছি। আমরা জাস্ট ইমেজ ট্রেসের উপর ক্লিক করব, হ্যাঁ, করার পরে এখান থেকে হচ্ছে এক্সপ্যান্ড। ঠিক আছে, এক্সপ্যান্ড করার পরে ইমেজ ট্রেস করার পরে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ডে ক্লিক করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ। দেখো এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেল। এখন হচ্ছে আমার যে অংশ আমার প্রয়োজন নেই আমি সেটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। বুঝতে পারলে? শুভ, বুঝতে পারছো ভাই? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝতে পারছো? বুঝতে ওই অসুবিধা? ওই
না বলতেছি তো ওই আমি উইন্ডোজ মারিছি আজকে বুঝছেন, ওই খুলনায় নিয়ে গেছিলাম, এখন ওই সন্টুর কাছ থেকে ওই ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়ে আইছি, কিন্তু ওই উপরের ওই যে আইকন গুলো। আচ্ছা, ওটা আনার জন্য উইন্ডোজে যাবে, ঠিক আছে? উইন্ডোজে যাওয়ার পরে নিচে দেখো কন্ট্রোল একটা অপশন আছে, দেখছো? ওটা দেখো মনে হয় চেক মার্ক করেন, ওটা হচ্ছে চেক দিয়ে দাও, টিক মার্ক দিয়ে দাও ওটা। আসছে? দেখতেছি দাঁড়ান। প্রবলেম হলে স্ক্রিনশট দাও, আমি দেখতেছি। স্ক্রিনশট দিয়ে লাগবে কোনটা? দিচ্ছি আমি দাদা। আচ্ছা, আমারটা শেয়ার স্টপ করলাম, তোমারটা স্ক্রিনশট দাও। শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার হয়েছে। তো ইলাস্ট্রেটরে যাও এখন। আচ্ছা, এই হ্যাঁ, ওইটাই উইন্ডোজে উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজে ক্লিক করো। ওই উপরে দেখো কন্ট্রোল। কন্ট্রোল, হ্যাঁ ওইটাই ক্লিক করো। আসছে? এবার ঠিক দেখো আছে। আসছে। আর দাদা এই যে এইখানের আর এইগুলো কি তোমার সরাই দেবো টুল নাকি থাকবে? টুল তো কম, তোমার একটা কাজ করো, ওই কর্নারের দিকে যাও, ওই যে সার্চ সার্চ আইকন আছে না, ওর সাইডে যেটা, হ্যাঁ ওর এটাই, সাইডে, ওর সাইডে ওর সাইডেরটা, হ্যাঁ এটা। ওটা, হ্যাঁ ওটাই সিলেক্ট, ক্লিক করো। নিচে দেখো ইসেনশিয়াল ক্লাসিক আছে, ক্লাসিকটা নাও, ইসেনশিয়াল ক্লাসিক, ওটার নিচে, ইসেনশিয়ালের নিচে, হ্যাঁ ওটাই ক্লিক করো। দেখো টুল বেড়ে গেছে, বেড়ে গেছে না? না সেইটুকুই রয়েছে। না না, তোমার লেফট হ্যাঁ সাইডে হ্যাঁ দেখো যে টুলগুলো ছিল, ওগুলো বেড়ে গেছে। হ্যাঁ, আমরা ঠিক আছে। আমরা এই ওয়ার্ক স্পেস ইসেনশিয়াল ক্লাসিকে কাজ করবো, ঠিক আছে? সবসময় যদি কারো আচ্ছা পরবর্তীতে যদি এরকম প্রবলেম হয় যে আমার নতুন ইনস্টল করা হয়েছে, তখন এগুলো সেট করে নিতে হবে এভাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইমেজ টেস্ট করো তো, এখানে দেখে কি প্রবলেম হচ্ছিল। হ্যাঁ ওটা ক্লিক মানে করো। এইখানেই ও আচ্ছা, অপশন পাস আসছিল না তো। আচ্ছা ঠিক আছে। এখান থেকে হুম। দাদা এখান থেকে কোন জায়গায় যাতে বলেছিলেন? আগে ইমেজটা সিলেক্ট করো। হ্যাঁ আচ্ছা, সিলেক্ট সিলেক্ট করা করে আছে। উপরে দেখো ইমেজ ট্রেস, ওই দেখো, ওই দেখা যাচ্ছে, হ্যাঁ ইমেজ ট্রেস, হ্যাঁ ওটাই ক্লিক করো। হ্যাঁ। এবার এক্সপান্ড, এক্সপান্ড সাইডে এক্সপান্ড, ওখানে কেন? হ্যাঁ ওইটা। এবারে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নাও। হুম। হয়ে গেছে। এখন যে, হ্যাঁ এখন যে পার্টটা তোমার ডিলিট করার দরকার সেটা সিলেক্ট করে ডিলিট করে দাও। বাইরেটা ক্লিক করে নাও। হুম। আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ ওকে। আচ্ছা, তোমার স্ক্রিন। স্ক্রিনশটটা অফ করে দাও, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হচ্ছে এটা ডিজাইন করতে? আমি তাহলে মনোগ্রামটা দেখাবো, ঠিক আছে? ওই জি আর ডি তে কিভাবে মনোগ্রাম করতে পারি সেটা দেখাবো এখন। এখন আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখান থেকে আমরা আর্টবোর্ডটা কপি করে আমরা এখানে মনোগ্রামটা করি। জি আর ডি, তাই না? আমরা এখান থেকে এটা থেকে মনোগ্রাম করতে এসেছি, তাই না? মৃণাল আছে ভাই ক্লাসে? হ্যালো। হ্যাঁ। দেখো হ্যাঁ দাদা মনোগ্রামের বিষয় আসছি। হচ্ছে কি, মনোগ্রাম আমরা কয়েকভাবে করতে পারি। এক এক হচ্ছে ইমেজটা যেভাবে করলাম, তুমি যদি গুগল দিয়ে সার্চ করো যে মনোগ্রাম লেটার্স, ঠিক আছে? লেটার আইকন, দেখে না তোমার কিন্তু মনোগ্রাম লেটার আইকন না দিয়ে মনোগ্রাম লেটার্স দিই আমরা এখানে। দেখো এইখানে অনেক টাইপের মনোগ্রাম আছে,
ঠিক আছে, এই মনে করো তুমি এই যে রাউন্ড শেপের মনোগ্রাম করতে যাচ্ছ, এখান থেকে তুমি নিয়ে কিন্তু ইমেজ টেস্ট করে তুমি তোমার মনে করো কি প্রয়োজন, এখানে জি আর ডি, তাই না? দেখো এখানে আছে তোমার জি, এই যে মনে করো আমি এটা নেব, এটা জি, আর এখান থেকে ডি, আমি এটা থেকে নিয়ে এখান থেকে আমি লোগোটা করতে পারি, এটা আমার মনোগ্রাম হয়ে গেল। এই একটাই ওয়ে। আর একটা ওয়ে আছে ফন্ট, মনোগ্রাম কিছু ফন্ট আছে, যেমন আমি দেখাচ্ছি, আমি এটা সিলেক্ট করলাম, এখানে আমার একটা ফন্ট আছে, মনোগ্রাম লিখলাম আমি। এই দেখো মনোগ্রাম ফন্ট আছে একটা, ঠিক আছে, জে আর ডি দুটোই আসছে। এখন আমি এটা ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, করার পরে জাস্ট এটা আমি আমার সুবিধা মতো আমি হচ্ছে এটা কি শেপে আসছে বলো তো? শেড শেপের যেটা, এই যে এই শেপটা পলিগন শেপ যেটা, ঠিক আছে, এই যে এই শেপে আসছে, কিন্তু এটাও কিন্তু মনোগ্রাম, যে কারণে এই শেপে আসছে এটা। যদি এটা ঠিক মতো আসেনি এই ফন্টটা এসে, আমাদের এখানে একটু কাস্টমাইজ করতে হবে। জাস্ট যেগুলো দেখালাম এগুলো হচ্ছে তোমার শর্টকাট ওয়ে, ঠিক আছে। আর প্রফেশনাল যে ওয়েটা আছে ওটা হচ্ছে তোমার গ্রিড লোগো বলে, গ্রিডের মাধ্যমে মনোগ্রাম ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। কিন্তু তুমি যখন কন্টেস্টে করবা তখন হচ্ছে গ্রিড করে করতে গেলে তোমার অনেক সময়ের বিষয়। তার থেকে হচ্ছে মনোগ্রাম যে ফন্টটা আছে, ফন্টটার নাম হচ্ছে তোমার, আমি বলতেছি, শিল্ড মনোগ্রাম সলিড, ঠিক আছে। এই টাইপের তুমি মনোগ্রাম ফন্ট লিখে যদি সার্চ করো গুগলে, সেখান থেকে তুমি পেয়ে যাবো। তাহলে দেখো এটা, জাস্ট এটা কিন্তু আমার মনোগ্রাম হলো জিআরডি, বুঝতে পারলে ম্যাডাম? হ্যাঁ দাদা। এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মনোগ্রাম করার, সেটা হচ্ছে মানে জাস্ট গ্রিডের, যেটা গ্রিড নিয়ে করার, মানে গ্রিড নিয়ে করার জন্য দেখো গ্রিড লোগো গুলো কেমন হয়। গ্রিড লোগো বলছি না তোমাদের পরে দেখাবো, যদি মনোগ্রামের কথা বলছো আমি একটু দেখাই দিই, পরে আবার ভালো করে দেখো। গ্রিড লোগো গুলো কিরকম হয় দেখো, আমি একটা লাইন নিলাম এখানে, ঠিক আছে, লাইনটা আমি স্ট্রোকটা হচ্ছে 4 করি, আচ্ছা স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক কালার রাখি এখানে। এখন মনোগ্রাম লোগোর মানে মনোগ্রাম বলছি, গ্রিড লোগো হচ্ছে তোমার 10 by 10 হয়, রো 10, তোমার হচ্ছে কলাম 10, ঠিক আছে, এরকম। এখন দেখো 2 3 4 5 5 5, ঠিক আছে, 10টা। এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিই, এখান থেকে ডিস্ট্রিবিউশনটা ঠিক করলাম, করার পরে এটা আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি তে গ্রুপ করে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি তে কপি হলো, কন্ট্রোল এফ এ পেস্ট হলো এখানে। এখন হচ্ছে আমরা শিফট অল্টে চেপে আমরা এটা আমি একটু ঘুরে নিলাম এরকম, তাহলে আমার কিন্তু গ্রিড তৈরি হয়ে গেল, তাই না? এখন গ্রিড তৈরি হওয়ার পরে আমি সবগুলো সিলেক্ট করব, করে অবজেক্ট থেকে এটা স্ট্রোকে আছে, তাই না, আমি স্ট্রোক থেকে ফিল করে নেবো, এটা সবগুলো সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড ফিল আউট করে, এই প্রসেসটা তো মনে আছে আমাদের সবার, তাই না, এভাবে করতে হয়। জাস্ট এটা করলাম, করার পরে এখানে হচ্ছে আমরা মনোগ্রামটা তৈরি করবো। এখন মনে করো যে আমরা এই মনোগ্রামটা এখানে তৈরি করতে যাচ্ছি, জাস্ট এরকম তো হবে না, গ্রিডের ক্ষেত্রে হচ্ছে তোমার এই, তোমার এটা হয় না, ঠিক আছে, এই কার্ভটা হবে না তোমার, এটা হচ্ছে ই আসবে, সলিড আসবে। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে হয়। জিআরডি তে এখানে মনোগ্রাম করাটা টাফ হয়ে যাবে, আমরা কিছু প্রসেস দেখি এখানে। জিডি, তাই না? এখন দেখো সবগুলো সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডে তুলে যাব। শেপ বিল্ডে তুলে যাওয়ার পরে এখান থেকে মনে করো, এখান থেকে আমি এই সাইডে একটা বাদ দিই, নিচে দুটো বাদ দিই, ঠিক আছে। যদিও জিটা হয়নি এরকম, আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, সবগুলো সিলেক্ট করব, শেপ বিল্ডে তুলে যাব, দেখো এটা জি হলো, হলো না?
এইভাবে আছে গ্রিড লোগো দরকার। ডিটা হচ্ছে আমি কিভাবে করব, আবার আমি সব সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুলে যাব, বা তুমি একবারই নিতে পারো। আমি জাস্ট বাইরে ক্লিক করেছি, চলে গেছে। আমি ডিটা মনে করো এখানে ডিটা করব। ডিটো আসলে ওইভাবে হয় না। আমার এটা গ্রিড করার পরে আমার এটা হয়ে গেল। এখন আমি দেখো আমার কিন্তু গ্রিড লোগো করা কমপ্লিট। আমার ঝামেলা হয়ে গেছে, আমি যদি এইটা যদি এক সাইড, এই সাইডটা থেকে নিতাম তাহলে ভিতরে আমার একটা গ্যাপ থেকে যেত। কিন্তু সমস্যা নেই, আমাদের হচ্ছে এটা এখান থেকে, আমাদের এখান থেকে আনগ্রুপ করে বাইরে নিয়ে যেতে হবে। বাইরে নিয়ে এটা আমরা জাস্ট আনগ্রুপ করে ডিস্টেন্স করে নিতে পারি। যেমন আমি দেখাচ্ছি, এটা আমরা এখন আনগ্রুপ করব। করার পরে দেখো আনগ্রুপ করি এইটা আর এইটা, অল্টার প্রেস করে, সরি শিফট প্রেস করে দুইটা সিলেক্ট করে আমি বাইরে নিয়ে আসলাম এটা। ঠিক আছে, আনার পরে মনে করো জিআরডি, জাস্ট আমাদের এই গ্রিড লোগো গুলো কিন্তু এইভাবে করতে হয়। তুমি যদি মনে করো এই টাইপের লোগো করবা, এটা জাস্ট আমি তো স্ট্রেট লাইন নিচে বলে জাস্ট এরকম আসছে জিআরডি দিয়ে, তাই না? কিন্তু আমরা যদি এটা এইভাবে করতাম, আমরা একটু ব্যাকে যাই। গ্রিড লোগো, তারপরে গোল্ডেন রেশিও, এগুলো হচ্ছে তোমার বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে আহ, করা লাগে। কিন্তু আমাদের হচ্ছে সিম্পল যে ডিজাইন গুলো আমরা করি, সেক্ষেত্রে হচ্ছে আসলে সময় নষ্ট করার মানে হয় না এগুলো করে। ঠিক আছে? আরেকটা বিষয় সেটা হচ্ছে, যখন আমরা গ্রিড লোগো গুলো করবো বা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা আহ, এইভাবে যখন স্ট্রোক বা ফিলে থাকে, আমরা আসলে নির্দিষ্ট করে বুঝতে পারি না যে আসলে আমাদের লাইনটা ঠিক কোন দিক দিয়ে গেছে, মানে আমাদের যে মেন যে বেসটা পিক্সেলটা সেটা কোন দিক দিয়ে গেছে। এটা দেখার জন্য কিবোর্ড থেকে তুমি কন্ট্রোল ওয়াই যদি প্রেস করো, তাহলে দেখো এই আউটলাইনটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই প্রেস করলে এখন তুমি জুম করে দেখতে পারবা যে আসলে এক্স্যাক্টলি কোনটার উপর দিয়ে গেছে। এটা তুমি নিজের নিজের মতো সরাই নিতে পারো এটা। ঠিক আছে, এটা প্রয়োজন হবে। আচ্ছা, আমি এটা নিলাম, নিয়ে আবার তুমি কন্ট্রোল ওয়াই প্রেস প্রেস করলে আবার ওইটা জায়গায় চলে আসে। আচ্ছা, এখন এখানে মনে করো আমরা জি আর ডি নেবো এখানে। এটা কি আসবে জি আর ডি? আচ্ছা, আমি দেখি আর একবার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরেকটা ভিতরে নিলাম এখান থেকে। এখন সব, আচ্ছা এখন হচ্ছে আমরা যে আগের গুলো তো আমাদের ফিলে নেওয়া ছিল স্টক থেকে, আমরা এইগুলো সিলেক্ট করে শিফট, দেখো এইসব ক্ষেত্রে কিন্তু এখন শিফটটা প্রয়োজন হচ্ছে, কারণ আমরা একবারে সিলেক্ট করতে পারতেছি না। শিফট প্রেস করে আমরা একটা একটা করে সিলেক্ট করলাম এগুলো, এখন অবজেক্ট থেকে এক্সপান্ড করে আমরা এটা ফিলে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে সেই আগের মতো শেপ বিল্ডার টুলে যেয়ে এখন হচ্ছে আমাদের গ্রিড তৈরি করতে হবে। এখন গ্রিড মনে করো জি, আবার সিলেক্ট করে পরে এখান থেকে আমরা ডিটা তৈরি করি। এখন এটা আর এটা সিলেক্ট করে আমরা এটা বাইরে নিয়ে গেলাম।
আমাদের একটু ঝামেলা থেকে গেছে, এই যে সব জায়গায় নিখুঁত হয়নি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের আর একটু সময় নিয়ে নিয়ে করতে হবে, যেমন এটা জুম করে তুমি আবার সিলেক্ট করবা, করে দেখবা এই যে যে এইগুলো আছে এগুলো তোমার অ্যাটাচ করতে হবে এর সঙ্গে। এই যে এখানে শেপ বিল্ডার টুল ধরে এখান থেকে দেখো এই জায়গাটুকু, এই যে কর্নার জায়গাগুলো, এইগুলো তোমার হচ্ছে এর সাথে অ্যাটাচ করতে হবে। না দেখতেছো ভাই, বুঝতে পারছো? হ্যাঁ দাদা দেখছি। এগুলো এগুলো হচ্ছে তোমার লং টার্ম কাজ, এগুলো সময় নিয়ে দেখে দেখে করতে হবে। সব থেকে ইজি হয় মনোগ্রাম করার সময় তুমি যে মনোগ্রাম যে ফন্ট গুলো আছে সেগুলো ইনস্টল করে নিবা, নিয়ে এখান থেকে কাজ করবে। তারপরে গ্রিড লোগোর প্রসেসটা দেখে রাখো। দেখো মোটামুটি এখন যা হলো, এখন যদি আমরা এটা বাইরে নিয়ে যাই ক্লিক করে, দেখো আগের থেকে আসছে একটু ভালো। এখন যে যে বাড়তি যে অংশগুলো আছে আমরা এটা আনগ্রুপ করে করে অনেক আনগ্রুপ করা লাগে, কারণ আমরা যখন এই ঈদে কাজ করি তখন হচ্ছে অনেক এক্সট্রা শেপগুলো থেকে যায়। আর এই যে যে এখানে যে প্রবলেম গুলো আছে এগুলো হচ্ছে পেন টুল দিয়ে ফিক্স করতে হয়। একটা গ্রিড লোগো করতে গেলে তোমার অনেক সময়ের বিষয়, কনসেপ্ট ড্র করে বা করে তারপরে আমরা যেমন নিচে যে লোগো গুলো করলাম হঠাৎ করে মাথার ভিতরে আইডিয়া এনে আমরা কিন্তু লোগোটা করতে পারলাম, কিন্তু এটা করার জন্য এরকম হয় না, আগে তোমার আছে খাতায় স্কেচ করতে হবে সুন্দর করে। এর থেকে মনে হয় দাদা ওই ইমেজ ট্রেস করলে মনে হয় ওগুলো তো আরো ভালো হয়, হ্যাঁ, ইয়ে এতেও হয়ে ভালো যায়। হয়, এটাও ভালো হয়, ঠিক আছে। হ্যাঁ এটাও ভালো হয়, কিন্তু তোমার হচ্ছে যেমন গতদিন হচ্ছে আমি একটা ঈদে দেখাচ্ছি তোমাকে। গতদিনে যে আমি একটা জাস্ট টিউটোরিয়াল তৈরি করেছিলাম এটার উপরে, ঠিক আছে। দেখেন এর প্রসেসটা দেখে নেন, দেখা যাচ্ছে না এটা? দেখো এই দেখো গ্রিড লোগোগুলো জাস্ট এটার কনসেপ্টটা হচ্ছে আগে থেকে তোমার রেডি করে রাখতে হবে। এই যে দেখো জাস্ট এই ফিক্স করে আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এটা আসবে, বুঝতে পারছো? এই যে লাস্টে যে ফাইনাল আউটপুটটা আমাদের এরকম হবে। বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা এখন এখন ওইটা গেল, আর এখানে আরেকটা ওয়ে বলছিলাম এখান থেকে ইমেজ ট্রেস করে নেওয়া, তাই না? দেখাচ্ছি এখান থেকে ইমেজ ট্রেস করার সিস্টেমটা হচ্ছে দেখতে হবে একটু ভালো রেজলিউশনে ইমেজটা কোথায় আছে। এই ছোট এগুলো ইমেজ ট্রেস করলে তো আসবে না, ভেঙে যাবে। আর ইমেজ ট্রেস সবসময় ভালো হয় হচ্ছে বেশি একটু বড় পিকচার বা একটু ভালো রেজলিউশন যেগুলো সেগুলো ভালো হয়, কারণ অনেক সময় শেপ টেপ ভেঙে যেতে পারে, কারণ ওটা তো আসলে অটোমেটিক ভাবে হয় তো ওটা। এই যে আমি সিম্পল এটা এবিসি দিয়ে দেখাচ্ছি তোমার, কপি করলাম এখান থেকে সে আগের মতোই আমি জাস্ট এখানে নিয়ে এটা আমি ইমেজ ট্রেস করব, সিলেক্ট করে কিভাবে সিলেক্ট করে ইমেজ ট্রেস এক্সপ্যান্ড করব। দেখো আমার কিন্তু এটা ইমেজ ট্রেস, এখন তোমার মনে করো এখান থেকে তোমার এ আর সিটা প্রয়োজন, ঠিক আছে, তুমি এইটাতে লোগো করবে, তাহলে তুমি কিভাবে করবে? এখান থেকে এটা নিলে, এখান থেকে সিটা নিলে, নিয়ে জাস্ট এভাবে রেখে তুমি লোগোটা করতে পারো। যদিও এই যে ফর্মটা এটা কিন্তু তিনটা তিনটা লেটারের ফর্ম, যে কারণে হচ্ছে তোমার রাউন্ড আসছে, কিন্তু এরকম দিলে কিন্তু রাউন্ড আসে না, দেখো, ঠিক আছে।
তোমার মনে করো তোমার লোগোর নাম আছে আরেকটা কোনো ADC বা এই টাইপের কিছু আছে, বা AGC, আমি এখান থেকে মনে করো জিটা নিলাম। এটা ছোট তো, যে কারণে দেখো ভেঙে গেছে, এটা ভালোভাবে আসেনি। আচ্ছা, আমি এটাই নিলাম, তাহলে আমি জিটা জাস্ট এইখানে রাখবো। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলা হচ্ছে এগুলো করতে, মিডিলের গুলো মিডিল থেকে নেবা, সাইডের গুলো সাইড থেকে নেবা। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে মনোগ্রাম ফন্ট। এই দেখো মনোগ্রাম ফন্টটা আছে, এটা আমি ডাউনলোড করতেছি। আর ফন্ট ডাউনলোড করার সিস্টেমটা তো আমরা জানি, তাই না? আমাদের যে টাইপের ফন্ট হবে, এই যে বিভিন্ন ফন্ট, এই ফন্টের সাইডে আমি এখানে সার্চ করার পরে এখানে যে DA ফন্ট আছে, 1001 ফন্ট আছে, ফন্ট স্পেস আছে, এগুলো আছে ফ্রি ফন্টের ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে আমার যে ফন্টটা প্রয়োজন, আর এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আমার যেটা প্রয়োজন আমি এখানে দিতে পারি। আর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা আমি হয়তো ডেস্কটপে সেভ করবো। তাহলে আমার এটা ডেস্কটপে ডাউনলোড হলো। আমরা তাহলে ডেস্কটপে যাই, এখান থেকে যাওয়ার পরে এই যে মনোগ্রামোস ফন্টের নাম, তাহলে এটা আমরা কি করব, রাইট ক্লিক করে এটা এক্সট্রাক্ট করে নেবো আগে। ঠিক আছে, এক্সট্রাক্ট করার পরে এটা আমার একটা সিম্পল ফোল্ডার হলো। এখন এটা আছে জিপ ফোল্ডার, এখান থেকে সিম্পল ফোল্ডার কনভার্ট হলো। কারণ এখান থেকে মনোগ্রাম যাব, যাওয়ার পরে এই যে ফন্টের উপর ডাবল ক্লিক করব, করার পরে ইনস্টল। আচ্ছা, এটা অলরেডি আমার আছে, ঠিক আছে, যে কারণে এটা দেখাচ্ছে ইনস্টল করা আছে। আমি তারপরে রিপ্লেস করে দিলাম ওটা। তাহলে এটার নামটা আছে মনোগ্রামস। তাহলে হচ্ছে আমার, আমি এখন ইলাস্ট্রেটরে চলে যাই, আমার লোগো হবে হচ্ছে AGC দিয়ে, তাই না? তাহলে হচ্ছে আমি লিখি AGC। এখন আমার ফন্টের নাম হচ্ছে, দেখো আগের যেটা না শেইল্ডে দেবে, শেইল্ডে কিন্তু তোমার 3টা লেটারের ফর্মুলা দিয়েছিল, যে কারণে এটা কিন্তু এখন পারফেক্ট আসছে। দেখো আগে আমরা দুটো ট্রাই করেছিলাম বলে ভালো আসছিল, এখন আমরা যেটা মাত্র ডাউনলোড করলাম মনোগ্রামস, তাই না? মনোগ্রামস, তাহলে কোনটা আমার? এইটা, দেখো এইটা AGC এরকম আসছে। কিন্তু আমি তো এরকম চাচ্ছি না, আমার তো এখান থেকে A লাগবে, এখান থেকে G লাগবে, এখান থেকে C লাগবে। তাহলে আমি এটা কি করব, ক্রিয়েট আউটলাইন করব, আনগ্রুপ করি। এখন এখান থেকে এটা আমি কিভাবে বের করব, তাই না? এখন আমি এইখানে কিন্তু আমরা একটা প্রথম দিকে আমরা পাথ ফাইন্ডার একটা টুলের কাজ দেখছিলাম, এই টুলটা মনে আছে? যে কমন অংশটা কিন্তু থেকে যায় আর বাকি অংশটা কেটে দেয়। তাহলে আমি যদি এখান থেকে বের করার জন্য কি করতে পারি, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবার উপর দিয়ে নিয়ে এখান থেকে পুরোটা সিলেক্ট করবো, করে জাস্ট এটাই ক্লিক করলাম। সরি, ওইটা না, ভুল হয়েছে, এটা না, আমাদের এটা দিতে হবে। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আনগ্রুপ করে নিলাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। ঠিক এগুলোর ক্ষেত্রে এরকম, এখান থেকে আমরা যাওয়ার পরে এটা সিলেক্ট করে এটা আনগ্রুপ, যেটা এখানটায় নিলাম। কি বুঝতে পারলে? এই ফর্মুলায় করবো। হ্যাঁ দাদা, এটা ইজি আছে মনে হচ্ছে আমার কাছে। এটা ইজি আছে, কিন্তু মনোগ্রাম ফন্ট লোগোর একটা প্রবলেম কি জানো, এটা হচ্ছে তোমার অ্যাভেলেবেল, মানে এর কপিরাইটটা বেশি হয়। তুমি জাস্ট এইভাবে কিন্তু দিয়ে তুমি দিতে পারবা না, কন্টেন্ট আচ্ছা সাবমিট করতে পারবা না। দাদা, ওই যে আপনি যে এই ফন্টটা ডাউনলোড করছেন না, হ্যাঁ, এই ফন্টে একটু ওই জিপ ফাইলটা দিয়ে দিলে ভালো হয় মনে হয়। এটা দিয়ে দিন ওটা। দিয়ে দেবো ওটা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ওটা। হ্যাঁ এটা এটা দিয়ে দিন। তোমার গ্রুপে দিয়ে এটাই দিয়ে দিচ্ছি।
ও আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে আহ, আজকে বুধবার তাই না? আহ, তারপরে হচ্ছে এখানে ট্রায়াঙ্গেলের কাজ আছে, তারপরে স্ট্রোক ফিলেনের কাজের কথা তো বললাম। এখানে এখানে হচ্ছে জাস্ট পেন টুল দিয়ে এখানে নেওয়া আছে, নিয়ে এখানে কাটার কাজ আছে। সিম্পল এটাই দেখি আমরা প্রথম যেটা আছে। দেখেন, এই একটা আইকনের ভিতরে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে এখানে। যেমন এখানে স্ট্রোক নিয়ে ফিলে নেওয়া প্রথম যেটা বললাম। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে পেন টুল নেওয়া, পেন টুল দিয়ে হচ্ছে এটা ড্র করা। তারপরে এই পেন যেটা ড্র করছে এটা, এটা ড্র করার পরে এটাকে হচ্ছে ইসে অফসেট পাথ করে কিন্তু এখান থেকে কেটে নেওয়া। তারপরে কিন্তু এটার সাথে ইউনাইট করা। জাস্ট মানে আমি যে টুলগুলো দেখাইছি এর বাইরে কিন্তু কিছু নাই, দেখেন সবগুলো এটাতে করা সম্ভব। এটার কাজ কি হবে? এটা তন্ময় বলো তো ভাই, এটা কিভাবে করা এটা? আছো? আচ্ছা আমি বলতেছি, এটা হচ্ছে জাস্ট স্ট্রোকে নেওয়া। এটা নেওয়ার পরে যে আমাদের রোটেট টুলের কাজ দেখছিলাম, রোটেট টুল নিয়ে এখানে হচ্ছে কেন্দ্রবিন্দুটা এনে এখান থেকে জাস্ট রোটেট করে দেওয়া এটা। ঠিক আছে, এটার কাজ হচ্ছে কোন একটা ইউ ফন্ট নেওয়া, বা আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে আহ, একটা রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে কিন্তু আমরা জাস্ট এরকম একটা শেপ তৈরি করতে পারি। এইখানে কার্ভ করা হচ্ছে তোমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কার্ভ করা এখানে সব সাইডে দিয়ে, তারপর হচ্ছে এখানে অফসেট পাত করে কিন্তু সব কাটা এখানে। ঠিক আছে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাক, আর সবাই আমরা একটু ট্রাই করি যেটা আমরা পারি, কে কে কতটুকু পারি। আর কার অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। আমি কালকে এটা দেখবো। দাদা, হ্যাঁ ওই সন্তু ওই যে ইয়ে তো ভেক্টর ফাইল নাকি একটা দিছিল না, ভেক্টর ম্যাজিক, হ্যাঁ হ্যাঁ। ওইটা তো সেট আপ করতে পারিনি ওই ভাইরাসের আচ্ছা, ওইটা আমি দেখাচ্ছি অপশনটা নল। ক্লাসটা শেষ হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, তোমরা থেকে যে এনে ক্লাসে। তুমি আর আচ্ছা আচ্ছা তুমি ওই সন্তু থাকলে হচ্ছে, বা একদম থেকে গেলে আমি দেখা দিচ্ছি ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা অভিজ্ঞ হোমওয়ার্ক থাক। আর হ্যাঁ, বলতেছি কি যে সেদিনে যে ক্লাস থেকে আসার আগে আমি যেটা দিতে বলছিলাম ওইটা কি দিবেন নাকি? ও হ্যাঁ, তাহলে আপনি আর সন্তু থাকেন, ঠিক আছে। হ্যাঁ আমি হচ্ছে ওটা দিয়ে দিচ্ছি, ওটা সেট আপ করে দেখা দিচ্ছি। ওটা ওটা হচ্ছে ভেক্টর ম্যাজিক, ওই যে আমরা ইমেজ ট্রেসের যে কাজটা করলাম না, ঠিক আছে, ওইটাই আর কি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যারা আছি আমাদের সবাই তো লাগবে এটা পরবর্তীতে ইমেজ ট্রেসের কাজ করব। কিন্তু আমি এটা নতুনদের দিতে যাচ্ছিলাম না, কারণ হচ্ছে ওইটাতেই সব কপি করে সব কাজ করা শুরু করবে না এখন থেকে। কিন্তু আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমরা কাস্টম ভাবে কাজ করব কিন্তু। ওটা হচ্ছে আমাদের মানে খুব প্রয়োজনীয় মুহূর্তে, মানে সত্যি কথা বলতে কাজ করতে ইচ্ছা হচ্ছে না বা আমাদের দ্রুত কোনো কাজ করতে হবে, তখন হচ্ছে ওইগুলো আমরা ইউজ করবো। সবসময় দরকার নেই, তাহলে কিন্তু আমাদের যে এই স্কিলগুলো কিন্তু নষ্ট হবে। ঠিক আছে, টুলের কাজগুলো তখন আর করা হবে না, কারণ ওইটার কাজ হচ্ছে ভেক্টর ম্যাজিকের কাজটা হচ্ছে কি আমি দেখাচ্ছি, এই যে সিম্পল এইটা। ঠিক আছে? এইটা ভেক্টর ম্যাজিক। এখন আমি এই যে একটু আগে যে ইমেজটা দিলাম না, এটা সিম্পল, দেখেন এটার কাজটা। আমি এটা এখান থেকে আনলাম, এনে যদি আমি এটা একবারে এখান থেকে চালু করে দিই, এটা একবারে এআই ফাইল হয়ে বের হয়ে যাবে এটা। দেখেন এখান থেকে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখান থেকে অ্যাপ্লাই হলো। এখন হচ্ছে আমরা জাস্ট একটা নাম দিয়ে সেভ করলাম। সেভ করছি, এটা আমরা ওপেন করলাম, দেখেন একবারে কিন্তু সব এখন কিন্তু এই যে হয়ে গেছে। ঠিক আছে, দেখেন সব কিন্তু ভেক্টর ফাইল হয়ে গেছে আনগ্রুপ করে। এটা হচ্ছে জাস্ট ভেক্টর ম্যাজিকের কাজ। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, নতুনদের যারা আছেন তাদের হচ্ছে যখন অ্যাকাউন্ট খুলে দেবো মার্কেট প্লেসে, তারপরে হচ্ছে আমি এটা সেট আপ করে দেখা দেবো, কারণ সবাই এখন দেখাতে গেলে আরো প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে এটা করতে গেলে এখন। ঠিক আছে।
তাহলে আমাদের হোমওয়ার্ক ওইটা থাক, ঠিক আছে? ক্লাস আমরা এই পর্যন্ত রাখি। আর কালকে আমি লিঙ্ক দেবো, কালকে পরশু দিন 2 দিনের ক্লাস নিব পরপর একই টাইমে 9:30টার সময় দাদা এই ছবিটা কোন জায়গায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে